প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রাবেয়া বসরি, মোহাম্মদপুর ব্রাঞ্চ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে প্রশ্ন তৈরিকরণ। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি তোমরা এই করোনার সময়ে বাসায় কে কি করছো, তাহলে তোমরা বলবে মিস আমি ড্রয়িং করছি, আবার কেউ বলবে মিস আমি পড়াশোনা করছি, আবার কেউ বলবে মিস আমি বিভিন্ন জনে বলবে আমরা নানা কাজে ব্যস্ত রয়েছি। আবার যদি জিজ্ঞেস করি তোমরা কি বাসায় CWSW পড়ছো সবাই, তাহলে তোমরা বলবে হ্যাঁ মিস করছি। এই যে আমি তোমাদের প্রশ্ন করলাম এবং তোমরা উত্তর দিলে, এরকমই একটি বিষয়বস্তু আজকে আমরা সবাই জানবো এবং পড়বো। তো আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু বা আলোচনার বিষয়বস্তু প্রশ্ন তৈরিকরণ ও আবেদনপত্র। অনুচ্ছেদ পড়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় আমরা সে সম্পর্কে এখন জেনে নেব। প্রশ্ন তৈরিকরণের কিছু নিয়মাবলী রয়েছে। যদি এই নিয়মগুলো তোমরা সুন্দর করে মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই প্রশ্নগুলো তৈরি করতে পারবে। প্রশ্ন তৈরিকরণের জন্য 6টি শব্দ দেওয়া থাকে, প্রশ্নেই তোমাদের দেওয়া থাকে। নির্ধারিত ওই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। যে কোনো 5টি তোমাদের শব্দ দেওয়া থাকে, 6টি, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্ন তৈরি করতে হবে। একটি শব্দ দিয়ে 2বার প্রশ্ন করা যাবে না। যেহেতু আমাদের 6টি শব্দ দেওয়া আছে, সেক্ষেত্রে যে কোনো 5টি নিয়েই আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। এজন্য একটি শব্দ দিয়ে 2বার প্রশ্ন তৈরি করা যাবে না, কিন্তু একটি বাক্য বা লাইন দিয়ে কিন্তু 2টি প্রশ্ন তৈরি করা যায় বা যাবে। প্রশ্ন তৈরিকরণের জন্য যে 6টি শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলো হলো কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন। এই 6টি শব্দ ছাড়াও কিন্তু প্রশ্ন তৈরি করা যায়। সেক্ষেত্রে এই 6টি শব্দ বাদ দিয়েও তোমরা যদি কেমন দিয়ে প্রশ্ন তৈরি করো তাহলে হবে, কিন্তু এখানে হবে না। এর কারণ হচ্ছে তোমাদের আগেই বলে দেওয়া আছে যে এই শব্দগুলো দিয়েই শুধু তোমরা প্রশ্নগুলো তৈরি করবে। এই বিষয়টার দিকে তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে নির্ধারিত যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলো দিয়েই প্রশ্ন তৈরি করতে হবে। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। দেখি তো ছবিটা দিয়ে আমরা কি কি প্রশ্ন তৈরি করতে পারি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একজন রাখাল ছেলে গাছতলায় বসে বাঁশি বাজাচ্ছে, একটি গরু বাঁধা আছে, নদী আছে, নদীর ওই পারে একটা ঘর আছে। এখন এই ছবি দেখে দেখে কিছু প্রশ্ন তৈরি করি। যেমন, কে বাঁশি বাজাচ্ছে? হ্যাঁ, এর আগে তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আমি যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলোর উত্তর এই অনুচ্ছেদের মধ্যে থাকতে হবে। অবশ্যই এই অনুচ্ছেদের মধ্যে উত্তরগুলো থাকতে হবে। কে বাঁশি বাজাচ্ছে? এখানে কে কিন্তু দেওয়া ছিল। রাখাল বাঁশি বাজাচ্ছে। রাখাল কি বাজাচ্ছে? বাঁশি বাজাচ্ছে। রাখাল কোথায় বসে বাঁশি বাজাচ্ছে? রাখাল গাছতলায় বসে বাঁশি বাজাচ্ছে। সবগুলো উত্তর কিন্তু তোমরা এই ছবির মধ্যেই পাচ্ছ। এরপর নদীর তীরে
গরুটা কোথায় বাঁধা আছে? নদী তীরে বাঁধা আছে। রাখাল কখন বাঁশি বাজাচ্ছে? বিকেল বেলা বাঁশি বাজাচ্ছে। এই যে 5টা প্রশ্ন হয়ে গেল, এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, ওখান থেকে 5টা প্রশ্ন তৈরি করতে হবে, যার উত্তরগুলো ওই অনুচ্ছেদের মধ্যেই রয়েছে। প্রশ্ন তৈরিকরণের নিয়মগুলো দেখো। কে বাক্যে যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে আমরা কে দিয়ে প্রশ্ন তৈরি করতে পারবো বা কে দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। কি আছে? বস্তু বা কোনো জিনিস সম্পর্কে জানতে চাইলে তখন কি দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। এরপরে কোথায়? বাক্যে জায়গা বা স্থানের নাম উল্লেখ থাকলে তখন কোথায় দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। কিভাবে? যদি উপায় জানতে চাওয়া হয় তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। কেন? যদি কারণ জানতে চাওয়া হয় তাহলে কেন দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। আর কখন? বাক্যে সময়ের উল্লেখ থাকলে তখন কখন দিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। নিয়মগুলো জানার পরে এখন আমরা একটা অনুচ্ছেদ থেকে কিছু প্রশ্ন তৈরি করি। প্রশ্ন তৈরি করার পরে অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আমরা কিন্তু এই বিষয়টা প্রায় এড়িয়ে যাই বা ভুল করে ফেলি। প্রশ্ন ঠিকই তোমরা করো, কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা তোমরা দাও না। প্রশ্নই যদি তৈরি করলে তাহলে এই কোশ্চেন না দিলে কি হবে? এই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবে। এখন অনুচ্ছেদ থেকে আমরা কিছু প্রশ্ন তৈরি করব। অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধুর গলা জড়িয়ে বসে সেই সুর শুনে। প্রথম প্রশ্নটা কে দিয়ে করেছি। এই ক্ষেত্রে যদি তোমরা এলোমেলো করে প্রশ্ন তৈরি করো তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো 5টি শব্দ দিয়ে প্রশ্ন তৈরি করলেই হলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। এই লাইনটা থেকে কে বাঁশি বাজায়? রাখাল বাঁশি বাজায়। অনুচ্ছেদের মধ্যে কিন্তু উত্তরটা আছে, নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। তাহলে কে বাঁশি বাজায়? আবার এরকমও প্রশ্ন হতে পারে, নিঝুম দুপুরে কে বাঁশি বাজায়। এখন পরের প্রশ্নটা করেছি, রাখাল ছেলে মাঠে কি চড়ায়। আচ্ছা, এটা হচ্ছে রাখাল মাঠে গরু চড়ায়। এই লাইনটা থেকে প্রশ্ন তৈরি করেছি, রাখাল মাঠে কি চড়ায়। এটার উত্তর কিন্তু আছে, রাখাল মাঠে গরু চড়ায়। কি দিয়ে প্রশ্ন করেছে? অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা তোমরা দিয়ে দেবে। রাখাল ছেলে কখন বাঁশি বাজায়? আমরা পড়েছি অনুচ্ছেদে, নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। তাহলে রাখাল ছেলে কখন বাঁশি বাজায়? নিঝুম দুপুরে। প্রত্যেকটারই উত্তর অনুচ্ছেদের মধ্যে আছে। রাজপুত্র কোথায় বসে রাখালের জন্য অপেক্ষা করে? গাছতলায় বসে পড়েছিলাম। রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। তাহলে রাজপুত্র কোথায় বসে রাখালের জন্য অপেক্ষা করে? গাছতলায় বসে। স্থানের নাম দেওয়া আছে, স্থান বা জায়গার নাম জানতে চাওয়া হয়েছে। রাজপুত্র কিভাবে সেই সুর শুনে? রাজপুত্র তার বন্ধুর গলা জড়িয়ে বসে সেই সুর শুনে।
তাহলে রাজপুত্র কিভাবে সেই সুর শোনে? তার বন্ধুর গলা জড়িয়ে ধরে। এখানে 5টি প্রশ্ন তৈরি করেছি। তোমরা এইভাবে সুন্দর করে প্রশ্নগুলো তৈরি করবে, যে কোনো 5টি। তোমরা আবার ভুল করে 6টি প্রশ্ন তৈরি করে ফেলো। আবার যে ভুলটা করো সেটা হচ্ছে একই শব্দ দিয়ে 2-3 বার প্রশ্ন তৈরি করে ফেলো। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, যাতে তোমরা একটা শব্দ দিয়ে 2 বার প্রশ্ন তৈরি না করো। যেহেতু 6টা শব্দ দেওয়া আছে, এর যে কোনো 5টা নিয়ে প্রশ্ন তৈরি করে ফেলবে। আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে উপরে যে প্রশ্নে লেখা থাকে যে নির্দেশনা অনুযায়ী কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করবে। তখন তোমরা যেটা দিয়ে প্রশ্ন তৈরি করছো, যে শব্দটা দিয়ে প্রশ্ন তৈরি করছো, এর যেরকম কে দিয়ে প্রশ্ন তৈরি করেছো, কে নিচে আন্ডারলাইন করে দেবে, তাহলে তোমার এটা হয়ে গেল। তারপর তুমি কি দিয়ে করবে, কেন দিয়ে করবে, কখন দিয়ে করবে, যখন যেটা দিয়ে প্রশ্ন তৈরি করছো সেটার নিচে একটা আন্ডারলাইন করে রাখবে। তাহলেই তুমি বুঝতে পারবে যে আমার এটা দিয়ে প্রশ্ন তৈরি করা হয়ে গেছে। এখন তোমরা যদি এই প্রশ্ন তৈরিকরণের নিয়মগুলো মনে রাখতে পারো, তাহলে প্রশ্ন তৈরিকরণে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা খুব সুন্দর করেই 5টি প্রশ্ন তৈরি করে ফেলতে পারবে। আবারও বলছি, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। কোশ্চেন করেছো, কোশ্চেন করার পরে অর্থাৎ প্রশ্ন তৈরি করেছো, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটার দিকে খেয়াল রাখবে। এবারে আমরা পড়ব আবেদনপত্র। আবেদনপত্রের কয়টি অংশ আছে? আবেদনপত্রের যে 6টি অংশ আছে, এই অংশগুলো যদি আমরা ঠিকভাবে মনে রাখতে পারি তাহলে আমরা সুন্দর করে আবেদনপত্র লিখতে পারবো এবং আমাদের আর কখনো আবেদনপত্র লেখা ভুল হবে না। তো এবার আমরা পড়ব আবেদনপত্র। দরখাস্ত বা আবেদনপত্র আলোচনা করার পূর্বে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে যদি জানি, তাহলে দরখাস্ত লিখতে আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। সে বিষয়গুলো হচ্ছে তারিখ, সম্বোধন, প্রতিষ্ঠান ও স্থানের নাম, বিষয়, মূল বক্তব্য, অতএব বিনীত নিবেদক। তারিখটা হচ্ছে তুমি যেদিন দরখাস্ত লিখছো সেই দিন সেই তারিখটা দিতে হবে। যেমন আজকে যদি দরখাস্ত লেখো তাহলে তারিখটা দেবে এভাবে যে 1 জুলাই 2020। সম্বোধন কার বরাবর লিখছো? বরাবর প্রধান শিক্ষক, বরাবর তুমি সম্বোধন করছো যাকে, বরাবর। প্রতিষ্ঠান ও স্থানের নাম, এখানে যে বিষয়টা ভুল করে ফেলো সেটা হচ্ছে তুমি তোমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দাও। এই বিষয়টা অবশ্যই গুরুত্বের সহকারে দেখতে হবে যে দরখাস্তে বা আবেদনপত্রে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া থাকে, যেরকম মনে করো তুমি ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, তাহলে তোমার বিদ্যালয়ের নাম হবে কি? ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমরা বেখেয়ালে নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে ফেলো, এই ভুলটা কিন্তু এখানে করা যাবে না। আর মূল বিষয়টা কিন্তু দরখাস্তে তোমাকে দিয়েই দেওয়া থাকে, আবেদনপত্রে দিয়েই দেওয়া থাকে বিষয়। এরপর বিষয়টা লিখবে, যেরকম বিষয় থাকে 3 দিনের অগ্রিম ছুটি চেয়ে আবেদন, তারপর প্রধান শিক্ষকের নিকট নলকূপ চেয়ে আবেদন, তারপর হতে পারে খেলার মাঠ উঁচু করার জন্য আবেদন, তারপর হচ্ছে অসুস্থতার জন্য 2য় ঘন্টার পর ছুটি চেয়ে আবেদন, এরকম। এরপর মূল বক্তব্য, মূল বক্তব্যে তুমি কেন ছুটি চাচ্ছ, এটা হবে মূল বক্তব্য। অতএব হবে অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, এটা অতএব
এরপর বিনীত নিবেদক। বিনীত নিবেদক তুমি, তোমার নাম অবশ্যই আবেদনপত্রে দেওয়া থাকবে। এটা এই আবেদনপত্র লেখার ক্ষেত্রে দুটি জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম আর তোমার নাম। এই দুটো বিষয় অবশ্যই দেওয়া থাকে। তোমরা যে ভুলটা করো, তোমার প্রতিষ্ঠানের নাম বা তোমার স্কুলের নাম দিয়ে ফেলো, আর একটা হচ্ছে তোমার নিজের যে নাম ভুল করে এটা দিয়ে ফেলো। এখন প্রশ্নে যেটা চেয়েছে সেটাই তো দিতে হবে, তাই না? এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। এখন এখানে একটা আবেদনপত্রের একটা ফরম্যাট লিখে দেখাচ্ছি। দেখো, তারিখ হবে আজকের তারিখ, যেরকম 1 জুলাই 2020। আবার তুমি যদি এক সপ্তাহ পর লিখো তাহলে এক সপ্তাহ পর যে তারিখটা সেটা হবে। তুমি যদি কালকে লেখো তাহলে কালকের তারিখটা হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবে। অর্থাৎ যেদিন তুমি দরখাস্তটা লিখছো সেদিনকার তারিখ তুমি এখানে দেবে। এরপর বরাবর, আমরা কিন্তু এর আগে পড়েছি যে দরখাস্তের মেইন বিষয়গুলো। এখন বরাবর সম্বোধন করতেছি। প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের নাম। এখন প্রতিষ্ঠানের নাম কি? যেটা প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকবে সেটাই তোমার প্রতিষ্ঠানের নাম। তোমার বিদ্যালয় বা স্কুলের নাম কিন্তু লিখবে না। এটা হতে পারে উত্তরা ঢাকা, সাভার ঢাকা, অর্থাৎ স্থানের নাম। মিরপুর ঢাকা, তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। মোহাম্মদপুর ঢাকা। এরপর হচ্ছে বিষয়। বিষয় হচ্ছে 3 দিনের অগ্রিম ছুটি চেয়ে আবেদন, বা দ্বিতীয় ঘন্টার পর ছুটি চেয়ে আবেদন, বা নলকূপ চেয়ে আবেদন, বা বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য আবেদন, খেলার মাঠ উঁচু করার জন্য আবেদনপত্র লিখতে পারো। অনেক বিষয় দেওয়া থাকতে পারে। তাহলে যে বিষয়ে তুমি আবেদনপত্র লিখছো সে বিষয়টা সুন্দর করে লিখতে হবে। এরপরে আসো জনাব। জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর নিয়মিত ছাত্র বা ছাত্রী। তুমি ছাত্র হলে ছাত্র লিখবে, ছাত্রী হলে ছাত্রী লিখবে। শারীরিক অসুস্থতার জন্য বা আমার জ্বর থাকার জন্য আমি গত 3 দিন, এটা হচ্ছে বলছি তোমাদের যে জরিমানা মওকুফ হতে পারে, বা হ্যাঁ জরিমানা মওকুফটাই দেখাচ্ছি এখানে। সেটা হচ্ছে আমি গত 3 দিন। এখন এই গত 3 দিন, যেরকম আজকে হচ্ছে 1 জুলাই অর্থাৎ 1 জুলাই, আজকে তুমি স্কুলে এসেছো, এর আগের 3 দিন, তাহলে কত তারিখ লিখবে? 28, 29, 30। এই 3 দিন কিন্তু বিদ্যালয়ে আসনি। তাহলে 28 জুলাই 2020 থেকে 29, 30, 3 দিন হলো। 30, 28 জুন 2020 থেকে 30 জুন 2020 তারিখ পর্যন্ত আমার জ্বর থাকার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমাকে এই 3 দিনের জরিমানা মওকুফ করে বাধিত করবেন। আবার এখানে যদি বলা থাকে অগ্রিম ছুটি, অগ্রিম মানে তুমি আগামী 3 দিনের ছুটি নিচ্ছ। যেরকম হতে পারে তোমার বড় বোনের বিবাহ উপলক্ষে অগ্রিম 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। সেক্ষেত্রে তোমার বিষয় হবে অগ্রিম 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। এখন অগ্রিম মানে আগামী। আজকে 1 জুলাই 2020, তুমি আজকে স্কুলে এসেছো, আজকে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত জমা দেবে। তাহলে আজ তো এসেছই, তাহলে 2, 3, 4 এই 3 দিনের ছুটি চাচ্ছ। তাইলে আমি আগামী 2 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না, কারণ আমার বড় বোনের বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে
বাবা মাকে আমার বিভিন্ন কাজে সাহায্য করতে হবে। অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমাকে অগ্রিম 3 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, সে বিষয়টা হচ্ছে যখন খেলাধুলার সামগ্রী চাইবে বা খেলার মাঠ উঁচু করার জন্য আবেদনপত্র লিখবে বা নলকূপ চেয়ে আবেদন বা বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য আবেদন বা হচ্ছে তোমরা খেলা দেখতে যেতে চাও, সেক্ষেত্রে 4র্থ ঘন্টার পর ছুটি চেয়ে আবেদন, এ ধরনের যখন আবেদনপত্র লিখবে তাহলে জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার লিখবে নাকি আমরা আপনার লিখবে, তুমি যদি একা চাও তাহলে কি হবে, এই বিষয়গুলো সবাই মিলে চাচ্ছ। সেক্ষেত্রে আমরা আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর নিয়মিত ছাত্র বা ছাত্রী। এখন আমি এটা পড়াচ্ছি, দেখো খেলার মাঠ উঁচু করার জন্য আবেদন, তাহলে সবাই মিলে চাচ্ছ। এটা হচ্ছে একটু বৃষ্টি হলেই আমাদের খেলার মাঠটি পানিতে ডুবে যায়, সেক্ষেত্রে আমরা খেলাধুলা করতে পারি না বা আমাদের অনেক স্কুলে যাতায়াতে অনেক সমস্যা হয়। অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ উঁচু করার ব্যবস্থা করে বাধিত করবেন। আবার যদি বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য আবেদন এরকম তোমরা দরখাস্ত আসে বা এরকম লিখতে চাও, তাহলে কিভাবে লিখবে, জনাব বিনীত নিবেদন, এই যে আমরা আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর নিয়মিত ছাত্রছাত্রী বৃন্দ, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা নেই, অনেকেই দূষিত পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে। অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করে বাধিত করবেন বা নলকূপ বসানোর ব্যবস্থা করে বাধিত করবেন। এরপর আছে বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, তুমি ছাত্র হলে ছাত্র লিখবে আর ছাত্রী হলে ছাত্রী লিখবে। নাম, শ্রেণী আর রোল। নাম কি তোমার নাম লিখবে নাকি প্রশ্নে যে নাম দেওয়া আছে সেই নামটা লিখবে? অবশ্যই প্রশ্নে যে নাম দেওয়া আছে সে নাম লিখবে। শ্রেণী লিখবে 5ম, তোমার রোল যেটা 1 2 3 4 এরকম তোমার রোল বা কোড নাম্বার দিতে পারো। এখন আবেদনপত্রের মূল বিষয়গুলো তোমরা জানলে এবং সুন্দর করে যদি এইভাবে আবেদনপত্র তোমরা লেখো, তাহলে সারা জীবনেও কোনোদিন আবেদনপত্র লেখা ভুলবে না বা সুন্দর করে লিখতে পারবে। এই বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এরপরে আছে এইচডব্লিউ। এইচডব্লিউ 59 বা 59 এখানে দেওয়া আছে, অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। এটা তোমাদের বাসার হোমওয়ার্ক খাতায় লিখবে। এটা নিয়ে কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি যে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। যেভাবে আবেদনপত্র লেখা আছে বা যে বিষয়গুলো আছে, যেরকম তারিখ বরাবর, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম ও স্থানের নাম, তারপর বিষয়, তারপর মূল বক্তব্য, তারপর অতএব, তারপর বিনীত নিবেদক, এই বিষয়গুলো যদি খেয়াল করে তোমরা দরখাস্ত লেখো, তাহলে আমার মনে হয় না যে তোমাদের দরখাস্ত লিখতে বা আবেদনপত্র লিখতে কোনো প্রকার ভুল হবে। তোমরা এখানে সুন্দর করে দরখাস্ত লিখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনবে, ঠিকমতো পড়াশোনা করবে এবং ঠিকমতো CWSW করবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।